প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জীবন ও চেতনা অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম ও প্রকৃতি। এই বিষয়ে আলোচনা করবার জন্য দুজন বিশেষজ্ঞ স্টুডিওতে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। প্রথমে আছেন আমার বাম পাশে প্রজনন বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ডানে আছেন হেলথ ট্রেনার, হিজামা এবং আকুপ্রেশার বিশেষজ্ঞ সিরাজ মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম ও প্রকৃতি। শুরুতে আমরা ডক্টর মুস্তাক আহমেদের কাছে আসতে চাই। জীবন ও চেতনা এই বলতে আপনি কি বুঝবেন আর কি বুঝাবেন দর্শককে, এবং স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম কিভাবে কাজ করে? ধন্যবাদ। ইসলামের দিক নির্দেশনাটা আমরা জানতে চাই। আজকের এই প্রোগ্রামে হাজির হতে পেরে আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। ইসলামের এবং প্রকৃতির যে বিষয়, আমাদের জীবন এবং চেতনার যে বিষয়, আমরা প্রতিদিন যে জীবন যাপন করছি, সেই জীবন যাপনের প্রতিদিন কিছু কিছু বিষয় থেকে যায় যে দেখা যাচ্ছে যে আমরা এই ব্যাপারে অনেকটা উদাসীন ছিলাম। প্রতিদিনই আমাদের চোখের পর্দা কিছু কিছু উন্মোচিত হয় এবং কিছু কিছু নতুন জিনিস আমাদের সামনে আসে, যেটা ছিল কিন্তু এতদিন আমাদের চোখে ধরা পড়েনি। কবি যেমন বলেছেন যে দেখা হয়নি চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। তো এই জীবন যাপনে আমাদের যে প্রকৃতির সাথে প্রতিদিনের যে যোগাযোগ, এই প্রকৃতির লব্ধ যেই জিনিসগুলো আছে, তেমনি একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাই। যে মধু আমরা খাই, মধু সম্পর্কে আমরা নানা রকম কথা শুনি। স্বাস্থ্য সুরক্ষায় মধুর ব্যাপারে কুরআন শরীফে সরাসরি উল্লেখ আছে যে এটা শিফা, সূরা আন-নাহলে এই শিফা আছে। এটা আমাদের জন্য প্রতিষেধক। এবং সেখানে আরেকটা কথা বলা আছে যে ইয়াখরুজু মিন বুতুনিহি, যে মৌমাছির পেট সমূহ থেকে বের করা হয়, খারিজ করা হয়। তো এই যে বের করার যে বিষয়টা, এর সাথে আমার জীবন চলার পথে আমি দু একটা অভিজ্ঞতা আজকে আমি একটু শেয়ার করতে চাই দর্শকদের সাথে। জি। সেটা হলো যে মধুর একটা মূল উপাদান হচ্ছে পলেন বা ফুলের রেণু, এবং পলেন বা ফুলের রেণু এটা বাজারে বা এমনি সংগ্রহ করা যায়, বাজারেও বিক্রি হয়। তাহলে এই মধু তৈরির ক্ষেত্রে আল্লাহ যে পলেন ব্যবহার করার জন্য মৌমাছিকে নির্দেশ দিলেন, এটার কি কোনো কারণ আছে? এবং এটা সার্চ করতে গিয়ে আমার জন্য এখন যে সার্চ করার সুবিধা, আগে যেরকম একটা ইনফরমেশন লাইব্রেরিতে গেলে আপনাকে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস তথ্য বের করা লাগতো, এখন একটা লিঙ্ক দিলে জ্ঞান এখন অনেক সহজ। এটা করতে গিয়ে যেটা দেখলাম যে মৌমাছির পলেন, যে এই পলেনটা প্রথমে মৌমাছির দুইটা পেট, সে প্রথম পেটে যখন এটা নেয়, এবং ওই প্রথম পেটে বাইফিড নামে একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই বাইফিড ব্যাকটেরিয়াটা, এই যে পলেন বা ফুলের রেণুর দুইটা ওয়াল থাকে, এটা অনেকটা ছোট্ট একটা বলের মতো। আমি যদি আকারটা চিন্তা করি, অনেকটা আকার গোলাকার, কোনোটা ভিন্ন ভিন্ন আকারের থাকে, কিন্তু দুইটা ওয়াল থাকে তার। এবং বাইরের যে ওয়ালটা, এই বাইরের ওয়ালটা সেলুলোজ নামে একটা পদার্থ দিয়ে তৈরি, যেই সেলুলোজটা হজম করার মতো এনজাইম মানুষের শরীরে আল্লাহ দেননি। এবং এই যে বাইফিড ব্যাকটেরিয়ার কথা যেটা বললাম, এই বাইফিড ব্যাকটেরিয়াটার পক্ষে ওই জিনিসটাকে হজম করা, ওটাকে ভাঙা সম্ভব হয়। আরেকটাভাবে হয়, কিন্তু সেটা মানুষের পক্ষে ব্যবহার করা সম্ভব না। তৃণভোজী প্রাণী যখন খায় তখন তার ভিতরে এই জিনিসটা ভাঙা হয়, কিন্তু সেটা তো মানুষের পক্ষে ব্যবহার করা সম্ভব না। তাহলে এই যে পলেন, যে এই পলেনের বাইরের ওয়ালটা মৌমাছির ভেতরের অর্গানিজমটা এটা ভেঙে দিচ্ছে। মৌমাছি যেটা নিজের জন্য ব্যবহার করবে, সেটা সে তার নিজের পিছনের পেটে নিয়ে যায়। যেটা মানুষের জন্য আল্লাহ মধুর মধ্যে রাখছেন, সেটাকে সে তখন মধুর মধ্যে নিয়ে আসে। এখানে আরেকটা খুব বিস্ময়কর জিনিস আছে, সেটা হলো পলেনের ভিতরে যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটাকে বলে গ্লুটাথিয়ন। এবং এই গ্লুটাথিয়ন হচ্ছে মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্টস। এই অ্যান্টিঅক্সিডেশন নিয়ে আমি আরেকটু পরে আমি বলছি। তো এখানে যে মেকানিক্যাল বা ফিজিক্যাল যে কন্ডিশনটা, সেটা হলো যে মানুষের যে পাকস্থলী, এই পাকস্থলীতে অ্যাসিড থাকে, এবং অ্যাসিডটা খাবারগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করে দেয়। কিন্তু এই উপাদানগুলো শোষণ হয় অন্ত্রে বা ক্ষুদ্রান্ত্রে গিয়ে, স্মল ইন্টেস্টাইন বলে। তো এই অ্যাসিডটা পলেনের যে ভিতরের ওয়ালটা, এই পলেনের ভিতরের ওয়ালটা অ্যাসিডে গিয়ে ভাঙে।
এবং যখন অ্যাসিডটা ভাঙছে ততক্ষণে এই ভিতরের যে কন্টেন্টস, এই কন্টেন্টসগুলো ততক্ষণে আস্তে করে ক্ষুদ্রান্তে চলে যাচ্ছে। যদি সেই অর্গানিজমটা দুটা ওয়ালই ভেঙে দিত তাহলে সম্ভাবনা ছিল যে এই উপাদানগুলি স্টমাকে যাওয়ার পরপরই এটা ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে দুইটা ওয়াল থাকা পলেনের, এবং একটা ওয়াল যে বাইরে ভাঙছে, ভিতরে সে আরেকটা ওয়াল ভাঙছে, এটা একটা অদ্ভুত বিষয়। এবং এই যে গ্লুটাথিয়নের কথা যেটা বললাম, যে এটা তো বললাম যে পলেনের যে মেকানিজমটা, এই গ্লুটাথিয়নের একটা বড় ফাংশন হচ্ছে এই যে মাদার অফ অ্যান্টিঅক্সিডেন্টস। আমরা যে অক্সিডেশনের কথা বললাম, অক্সিডেশন হচ্ছে আমাদের শরীরে যে নানা ধরনের বিপাক ক্রিয়া চলে, আমাদের শরীরে মেটাবলিক যে অ্যাক্টিভিটি চলে, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি চলে, চলতে চলতে কিছু ক্ষতিকর উপাদান তৈরি হয়। যে ক্ষতিকর উপাদানের একটা প্রক্রিয়া হচ্ছে অক্সিডেশন। এই অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে শরীরের এই অক্সিডেশনের যে জিনিসটা তৈরি হচ্ছে, খুব সাধারণ ভাষায় বলতে গেলে এই গ্লুটাথিয়নটা হচ্ছে একটা রিডিউসড বা এতে একটা হাইড্রোজেন একটা মলিকুল থাকে। এই হাইড্রোজেনটা ওই অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করে ফেলতে পারে। অর্থাৎ এই হাইড্রোজেনটা ওই যে অক্সিডেশন হচ্ছে ওইটার সাথে মিলে ওটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। যে কারণে আমাদের শরীরের যত ধরনের অঙ্গ আছে, আমি যেহেতু প্রজনন কোষ নিয়ে কাজ করি ওই ব্যাপারে আমি একটু বলতে চাই। সেটা হলো যে এই প্রজনন কোষগুলো যেমন স্পার্ম যেটা বা শুক্রকীট যেটা থাকে, এই শুক্রকীটের চারপাশটা একটা মেমব্রেন দিয়ে আবৃত থাকে, এবং এই মেমব্রেন অক্সিডেশন যত বেশি হবে এই মেমব্রেন তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবার অ্যাক্টিভিটি তত কমে যাবে। এটা তো গেল আমরা আমাদের প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে বললাম। মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা বিষয় আছে। সেটা হলো যে যাদের ডায়াবেটিস হয় এবং কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই হাই, আপনারা অনেক সময় শুনবেন লো জিআই রাইস। তো এই জিআই বিষয়টা আজকে আমি একটু বলতে পারি যে জিআই হচ্ছে, এই বিষয়টা আমরা একটু সিরাজ মোহাম্মদ থেকে ফিরে এসে আপনার কাছে শুনবো। দর্শক, আমরা এখন সিরাজ মোহাম্মদের কাছে যাই। তো স্বাস্থ্য সুরক্ষায় আমাদের কি করণীয় বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্য সুরক্ষায় আমি মুস্তাক সাহেব কাছ থেকে যেটা উনি এখন বলেছেন যে মধু, আমরা স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ লোক ডায়াবেটিস আক্রান্ত, হিউজ পরিমাণ লোক বিপিতে আক্রান্ত, স্পেশালি হাই বিপি রয়েছে। আপনি যদি গুগলে সার্চ করে দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত 50 বছর আগে থেকে এই 50 বছরের যদি ইতিহাস টানেন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 200 পর্যন্ত ছিল, এখন রেট কত? 120। এটা 200 পর্যন্ত ছিল, 150 নেমেছে, এখন 120 উপরেরটা, নিচেরটা হচ্ছে 80। এইটাকে আমার দৃঢ় বিশ্বাস, ধারণা নয় দৃঢ় বিশ্বাস, এটাকে 100তে নামিয়ে আনা হবে। যখনই 100তে নামিয়ে আনা হবে তখন ডায়াবেটিস আক্রান্ত, এই হাই প্রেশার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাবে আরও 2 কোটি। এটা একটা বাণিজ্যিক ব্যাপার স্যাপার রয়েছে, আমি সেদিকে গেলাম না। তাহলে প্রতিনিয়ত কিন্তু আমরা এটা লো গ্রেডে যাচ্ছে। মানুষ বলতেছে যে মানুষের মেটাবলিজম ডাউন হচ্ছে, মানুষের যে হিমোগ্লোবিনের মাত্রা ডাউন হচ্ছে। উনি যে মধুর কথা বলেছেন, মধুকে বলা হয়েছে শিফা। আল্লাহ রাসূল যখন, একটা চমৎকার হাদিস রয়েছে যে 3টা শিফা রয়েছে। একটা হচ্ছে তোমরা মধু খাও, সেকেন্ড হচ্ছে তোমরা হিজামা করো, থার্ড হচ্ছে তোমরা দাগাও, অর্থাৎ লোহা দাগাও। তবে লোহা দাগানোর ব্যাপারে, আগুনে লোহা দাগিয়ে চিকিৎসার ব্যাপারে উনি নিরুৎসাহিত করেছেন। তাহলে 2টা জিনিস আমরা পাচ্ছি শেফার জন্য। একটা হচ্ছে মধু, হানি। প্রতিদিন হানি কনজিউম করা দরকার মানুষের। কতটুকু হানি? অল্প একটু হানি। উনি যেহেতু ডায়াবেটিস শব্দটা নিয়ে আসছে, অনেকে মনে করে যে ডায়াবেটিস মানে হচ্ছে সুগার ইন্ডেক্স হচ্ছে আমাদের বডিতে। সুগার, রাইসের মধ্যে সুগার রয়েছে, কার্বোহাইড্রেট, প্রত্যেকটা কার্বোহাইড্রেটের মধ্যে সুগার রয়েছে। সো সুগার মানি চিনি, চিনি মানি এনার্জি। আমাদের বডির সুগার আর ফুডের সুগারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আর হানির যে সুগার রয়েছে এইটা মাত্রা হিসাবে রাইস এবং হুইটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওইটা ডাইরেক্ট আমাদের রক্তকে স্পাইক করে, যার কারণে আমাদের প্রেশার হাই হয়ে যায়। কিন্তু মধু যেটা, আপনি সকালবেলা যদি ডান হাতের তালুতে কয়েক ফোঁটা মধু নিয়ে চেটে খান, তাহলে জিহ্বার আগা একটা হচ্ছে যে আমাদের এন্ড অফ দ্য যেই নার্ভগুলো রয়েছে, নার্ভের এন্ডিং পয়েন্ট হচ্ছে আমাদের জিহ্বা, নার্ভের এন্ডিং পয়েন্ট হচ্ছে আমাদের হাতের তালু, নার্ভের এন্ডিং পয়েন্ট হচ্ছে আমাদের পায়ের তালু, নার্ভের এন্ডিং পয়েন্ট হচ্ছে আমাদের মাথার তালু এবং কানের সাইড। সো এই নার্ভ এবং নোজ,
এই যে নার্ভ এন্ডিং পয়েন্ট নিয়ে অনেক আলোচনা করা সম্ভব, আমি ওদিকে যাব না। সো আমাদের জিহ্বা এবং হাতের তালু যে নার্ভ এন্ডিং পয়েন্ট, এখানে যদি আপনি মধু নিয়ে চেটে খান, এটা সুন্নাহ, এটা একটা বিশাল সায়েন্স। এটা যদি আপনি চেটে খান আপনার ডায়াবেটিস বাড়ার কোনো সম্ভাবনা নেই, যদিও এখানে রিসার্চ দাবি আছে, রিসার্চ করা উচিত আমাদের। স্পেশালি ডায়াবেটিস সমিতিকে আমি আহ্বান করব যে আপনারা এটাকে এগিয়ে নিয়ে যান, মানুষের সুইটিং নিয়ে আপনারা চিন্তা করেন। হানি এবং হোয়াইট সুগার এটা দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সুতরাং এটা দিয়ে আমাদের সকাল শুরু হতে পারে। সুতরাং স্বাস্থ্য সুরক্ষায় হানি আসতে পারে, স্বাস্থ্য সুরক্ষায় হিজামা আসতে পারে। হিজামা কি জিনিস? আপনি হিজামাটা কি, মানে হিজামা হচ্ছে যে বুঝাচ্ছেন সেটি পরিষ্কার করে বললে। হিজামাকে বলা হয় সুন্নাহ চিকিৎসা পদ্ধতি। হিজামা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহরাজে গিয়েছেন তখন প্রত্যেকটা স্তরে আকাশে ফেরেশতারা বলেছে আপনি আপনার উম্মতদেরকে হিজামা করতে বলুন। হিজামা হচ্ছে বডি থেকে টক্সিক দূর করার একমাত্র পদ্ধতি, অর্থাৎ রক্তমোক্ষণ প্রক্রিয়া। বাংলা যদি বলা হয়, বাংলায় আরেকটা শব্দ রয়েছে সিংহা। বাদ্যানীরা যে সিংহাটা ইউজ করে সেটা হচ্ছে এই রক্তটা বের করার পদ্ধতি। ওটা ছিল ওল্ড সিস্টেম। আধুনিক পদ্ধতিতে যেটাকে করা হয় হিজামা, সেটা বিভিন্ন রকম মেশিনপত্র রয়েছে, সেটার মাধ্যমে আমাদের স্পেশালি আল্লাহ রাসূল সুন্নাহ পয়েন্ট ইউজ করেছেন ঘাড়ের পিছনে, এই চিকের এই পাশে এবং ঘাড়ের একটু নিচে দুই পাশে। এখানে নাম্বার 1 রয়েছে, 2, 3 রয়েছে, এই পয়েন্ট আউট রয়েছে। আমাদের বডিতে অসংখ্য পয়েন্ট রয়েছে, যে পয়েন্টকে কেন্দ্র করে, যেমন আমরা এসি যদি চালু করি কি রয়েছে সেখানে বাটন রয়েছে, রিমোট রয়েছে। আমরা একটা রিমোট চাপ দেওয়ার সাথে সাথে আমাদের ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, 1, 2, 3 এভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক তেমনি আমাদের বডির মধ্যে বিভিন্ন রকম পয়েন্ট রয়েছে, যে পয়েন্টকে বাটন হিসাবে আপনি সুস্থতার জন্য কাজ করতে পারেন। সেই পয়েন্টকে আকুপ্রেশার পয়েন্ট বলা হয়। তেমনি সেই পয়েন্টকে বেস করে হিজামা করা হয়। সেখান থেকে দূষিত রক্তগুলো বের করা, সারফেসে চলে আসে দূষিত রক্ত। যেমন আমাদের রক্ত তৈরি হয় কোথায়, ডাক্তার সাহেব ভালোই জানেন, আমাদের বোন মেরুর ভিতরে রক্ত তৈরি। উনি অক্সিডেশনের কথা বলেছেন। বেশি পরিমাণ অক্সিজেন যদি নেওয়া হয় তখন আমাদের বডিতে রক্ত উৎপাদন আরবিসির পরিমাণ বেড়ে যায়, ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়। তখন আমাদের শরীরের মধ্যে যে নেগেটিভ এবং পজিটিভ যে জিনিসটা রয়েছে সেটা প্রোটেকশন ক্ষমতা বেড়ে যায়। তখন আপনার পাওয়ার বেড়ে যাবে, হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে। যেমন একজন পুরুষের হিমোগ্লোবিন হওয়া দরকার 18, সেখানে আমাদের একজন পুরুষকে মাপা হলে তার দেখা যায় 11। বাংলাদেশে আমি অসংখ্য পরীক্ষা দেখেছি, সেখানে 12, 13, 10, ইভেন 9 রয়েছে একজন পুরুষের। এটা সে আসলে দুর্বলতার একটা প্রতীক। একজন মেয়ে মানুষের 15 হওয়া উচিত, 16 হওয়া উচিত, সেখানে আমরা দেখেছি 7 থেকে শুরু হয়েছে। অনেক উইক তারা। এই জন্য, কারণ হিমোগ্লোবিনের মাত্রা যদি আপনি বাড়াতে চান তাহলে সকালবেলায় আপনি এটা শুরু করতে পারেন। কোনো খাদ্য প্রয়োজন নেই। আমি বলবো 4টা খাদ্য রয়েছে সকালবেলা, 4টা খাদ্য স্পেশাল। আমি সেটা যে ফার্স্ট খাদ্য হচ্ছে এয়ার, বাতাস, যেটাকে বলা হয় কি প্রাণবায়ু। আমাদের এখানে একটা ব্লাডার রয়েছে, এখানে একটা ব্লাডার রয়েছে, যেটাকে আমরা ফুসফুস বলে থাকি। ফুসফুস আমাদের অক্সিজেন গ্রহণ করে, এবং আমাদের যে হার্ট রয়েছে সে হার্ট কী করে আমাদের রক্তগুলোকে বডি থেকে, রক্তের প্রক্রিয়াটা এভাবে শুরু হয়, সারা বডিতে এভাবে রক্ত পরিভ্রমণ করে। সেই রক্তটা হার্টের 4টা চেম্বার রয়েছে, একটা চেম্বারে এসে ফুসফুসে পাঠিয়ে দেয়। কীরকম? অক্সিজেন লেস যে ব্লাডগুলো সেগুলো ফুসফুসে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে অক্সিজেনের স্পেশাল সিস্টেমেটিক ওয়েতে ফুসফুস কী করে সেগুলোকে পিউরিফাই করে। পিউরিফাই করার পর সে আরেকটা হার্ট চেম্বারে পাঠিয়ে দেয়, হার্ট সেটাকে স্প্রেড করে। সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে এই কাজগুলো চলছে। আচ্ছা, আমরা এই ব্রিদিংয়ের মধ্যে আপনি যে নিঃশ্বাস নেওয়ার, প্রকৃতির বাতাস খাওয়ার যে বিষয়টি, আমরা এখানে আপনার কাছে আবার আসব। আমরা ডক্টর মুস্তাকের কাছে আবার ফিরতে চাই। আপনি মধু নিয়ে বলছিলেন, আমরা জিআই ইন্ডেক্স পর্যন্ত পৌঁছেছিলাম। জি। তো এই যে স্পাইকের যে বিষয়টা, আমাদের এইখানে যখন এই সুগারটা স্পাইক করে, সুগারটা যখন হঠাৎ করে বেড়ে যায়, তখন আমাদের শরীরের যে রক্তের প্রবাহমানতা, ফ্লুইডিটি, ওইটা তখন কিছুটা এফেক্টেড হয়। এবং চিনির দানা যেটাকে বলে, ভিতরে ওইগুলি তখন ক্রিস্টালাইজেশন হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এবং এই ক্রিস্টালাইজেশন হওয়ার কারণেই তখন যে আমাদের যে রক্ত পরিবাহী নালীগুলির ভিতরের যে সারফেসটা থাকে সেগুলো তখন এফেক্টেড হয়। এবং এই এফেক্টেড হওয়ার কারণে তখন সেখানে কিছু প্রদাহ তৈরি হতে পারে, এবং সেটা তখন বলা হয় যে এনজিওপ্যাথি।
অনেক ডায়াবেটিস রোগীর থাকে যে পাটা কেটে আঙ্গুল কেটে ফেলা লাগছে, কারণ ওইখানে তার এই ব্লাড সাপ্লাইয়ের যে কাজটা সেটা তখন ব্যাহত হয়। সুতরাং একটা মেকানিজম কি এটা থেকে দূরে থাকার, সেটা হচ্ছে এই যে সুগার স্পাইকটাকে প্রিভেন্ট করা। আরেকটা জিনিস যেটা, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই মধু দেখা গেছে যে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমিয়ে দেয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোটাই হচ্ছে ডায়াবেটিসের প্রতিষেধকের একটা বড় রাস্তা। তো এবং এই মধুর গ্রহণের মাধ্যমে দেখা গেছে, ওই যে আমি আবার যে গ্লুটাথিয়নের কথা বললাম, যে ব্রেন এবং কিডনিতে এই গ্লুটাথিয়নের পরিমাণ বেড়ে যায়। আরেকটা বিষয় যেটা আমাদের একটু মনে রাখতে হবে, যেহেতু ডায়াবেটিসের ব্যাপারে আলাপ হচ্ছে, আমি জিনিসটাকে একটু সহজ করে বলার জন্য বলছি, যেহেতু এটা সাধারণ মানুষের বোধগম্য যাতে হয়। সেটা হলো যে ডায়াবেটিসের মূল মেকানিজমটা কি, যে রক্তে চিনির মাত্রা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ার দুইটা রাস্তা, একটা হলো যে আপটেকটা বেশি হচ্ছে, আরেকটা হচ্ছে যে এই রক্তের কাজ কি, রক্তের কাজ হচ্ছে যে কোষকলাগুলোতে, টিস্যুগুলোতে এই চিনিটাকে ডেলিভারি করা। উনি যেমন বললেন যে এই চিনির ফাংশনই হচ্ছে শরীরের এনার্জি তৈরি করা, এবং আমাদের শরীরের প্রত্যেকটা কাজের জন্যই এনার্জি লাগবে। কিন্তু যখন এই সুগারটা বেড়ে যাচ্ছে রক্তে বেশি পরিমাণে, ওখানে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, যে এই টিস্যুতে এই সুগারটা যাওয়ার কাজটা ব্যাহত হচ্ছে। তো এই সুগার ব্যাহত হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে শরীরে যেই কোষকলাগুলো এই খবরটা পাবে যে এখন সুগার এসেছে, এটাকে নিতে হবে, সেটাকে আমরা বলি রিসেপ্টর। এই রিসেপ্টর ফাংশনটা হয় ডিস্টার্বড হয়, অথবা যেই চিনিটা যাচ্ছে সেই চিনিটা, ওই রিসেপ্টরটা এই চিনিটাকে চিনতে তার সমস্যা তৈরি হয়। এই সমস্যা ওভারকাম করার জন্য প্রকৃতিতে ফিরে যাওয়া, এই যে আমরা মধুর কথা বললাম, যে এই মধুটা কিন্তু আমাদের এনার্জি দেওয়ার জন্য প্রকৃতি প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা বিরাট নিয়ামত। কিন্তু এখানে অনেক গবেষণার সুযোগ আছে। যেমন উনি বললেন যে ডায়াবেটিসের ব্যাপারে সমস্যা হবে না, কিন্তু কি মাত্রায় দিলে হবে না, কোন ধরনের মধু দিলে হবে না। মধু মানেই কিন্তু একটা জিনিস তা না, বিভিন্ন ধরনের মধুতে এই অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বিভিন্ন থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বিভিন্ন হওয়ার সাথে সাথে তার মাত্রাকেও আমাদেরকে গবেষণা করে বিভিন্ন ধরনের মধু বলতে আপনি হয়তো কালিজিরা ফুলের মধু কিংবা যে ফুলগুলো থেকে আসে। এখন কোন ফুলের মধু সবচেয়ে ভালো বলে মনে করেন আপনি, আপনার গবেষণা? এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে ভালোর যে বিষয়টা, আপনি রং কোনটাকে ভালো বলবেন, সাদা না কালো? প্রত্যেকটা রঙেরই একটা বৈশিষ্ট্য আছে। সুতরাং গবেষণা করে ওইটা ভালো বের করতে হবে যে কোন ধরনের মধুতে কোন ধরনের উপাদান বিদ্যমান। পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত যে মধু, তার নাম হচ্ছে মানুকা হানি। এবং এই মানুকা হানির সবচেয়ে বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে এমন একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা তাকে অন্য মধুর তুলনায় একটা বিরাট বৈশিষ্ট্য দিচ্ছে। আমাদের দেশে যে মধু, সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, কালিজিরা ফুলের মধু, এই মধুগুলো নিয়েও কিন্তু গবেষণা করা সম্ভব এবং প্রয়োজন। কারণ আল্লাহ পাক পৃথিবীতে, বাংলাদেশের প্রকৃতি একটা অনন্য প্রকৃতি। সুতরাং আমাদের দেশে যেহেতু সুযোগ আছে, আমাদের এই বিষয়ে অগ্রসর হওয়া প্রয়োজন। দর্শকদের উদ্দেশ্যে এটি বলুন যে একটা তো ন্যাচারাল ফুল আছে, ফুল থেকে নেই, আরেকটা হলো যে চাষ করা হচ্ছে এখন মৌমাছির যে বাসা বানিয়ে, এই দুটোর মধ্যে কি ব্যবধানটা কি? যেই মধুটা আমরা জঙ্গল থেকে পাচ্ছি আর যে মধুটা আমরা চাষের থেকে পাচ্ছি, দুটোরই কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা অসুবিধার মধ্যে একটা সুবিধা যেটা চাষের মধু, সেটা হলো চাষের মধুকে ফ্রেমের মধ্যে করা হয়, ফলে এটাকে নিষ্কাশন করার সময় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিষ্কাশন করা সম্ভব। আচ্ছা, মধু কিন্তু তৈরি হচ্ছে একই প্রক্রিয়ায়। মৌমাছিগুলোকে বের হতে হচ্ছে, ও বাইরে থেকে পলেন আনছে, ফলের রসে যাচ্ছে, সব কিছু করে সে আবার এখানে তৈরি করছে। দুই একটা উপাদান আছে যে উপাদানগুলো মধুর জন্য অপরিহার্য না, কিছু কিছু কাজে লাগে। যেমন একটা মৌচাক যখন একটা গাছের ডালে লেগে থাকে জঙ্গলে, এই যে গাছের ডালে লেগে থাকছে, এটা একটা বিশেষ ধরনের উপাদান দিয়ে লেগে থাকে। তো এই উপাদানটা যেই কাজে প্রয়োজন হবে সেটার জন্য সেটা ভালো, আর যেটাতে এই ধরনের উপাদানের প্রয়োজন নাই, সেক্ষেত্রে এটা ভালো। সুতরাং এমন না যে চাষের মধু এটা লোয়ার কোয়ালিটি, না, তা না। তবে যেই মৌমাছির মধুটা ফুল থেকে আসছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো গাছের ডালের কষ থেকে সে রসটা নিয়ে করছে, সেই ক্ষেত্রে মধুর উপাদানের একটু ঘাটতি থাকতে পারে। কারণ ওই যে পলেনের কথা বললাম, ওই পলেনগুলো সেখানে উপস্থিত থাকে না। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আমার দর্শকদের দিতে চাচ্ছি, সেটা হলো এই পলেনগুলো থাকার কারণে মৌমাছির এই মধুর যে
বাণিজ্যিক অবস্থান, এই বাণিজ্যিক অবস্থানে কিছু সমস্যা তৈরি হয়, কারণ এই পলেনগুলো থাকার কারণে মধুর মধ্যে ক্রিস্টালাইজেশন হতে পারে, দানা বেঁধে যেতে পারে, ফার্মেন্টেশনও হতে পারে। সুতরাং এই মধুটা একটা মিনিমাম প্রসেসিং করে তারপরে এটাকে দোকানে দিতে হবে। কিন্তু অনেক মধু আছে যেগুলো বাইরের দেশের মধু, সেই মধুগুলোকে আমি পরীক্ষা করে দেখেছি ওতে পলেন নাই। কেন? যে তারা এই পলেনগুলোকে ছেঁকে ফেলে যাতে তার শেলফ লাইফটা সার্টেইন থাকে। কিন্তু এই শেলফ লাইফ সার্টেইন করতে গিয়ে এই পলেনগুলো ছেঁকে ফেলায় মধুর শক্তি অনেক অনেক কমে যায়। আমরা আবার ফিরবো আপনার কাছে। সিরাজ মোহাম্মদ, আপনি 4টি খাবারের কথা বললেন, প্রথমটি বললেন বাতাস, বাকি 3টি আপনার কি বলুন? আমি 4টি খাওয়ার কথা বলেছি। বাতাস হচ্ছে জীবন। জীবনকে আমরা জানি পানির অপর নাম জীবন, কিন্তু আমি বলি বাতাসের অপর নাম জীবন। কেন? 5 মিনিট 10 মিনিট যদি একটা লোক বাতাস গ্রহণ না করে, প্রাণবায়ু গ্রহণ না করে, তার প্রাণবায়ু কী হয়? উড়ে চলে যাবে। সুতরাং আপনি 10 মিনিট, আমি যদি মুখ বন্ধ করে দেই, নাক বন্ধ করে দেই, আপনাকে 5 মিনিট পরে বলা হয় যে বাংলাদেশের অর্ধেক আপনাকে লিখে দেওয়া হবে, আপনি কি বলবেন? আপনার নাক মুখ বন্ধ থাকবে, বাংলাদেশের অর্ধেক নেবেন, নাকি বলবেন যে বাংলাদেশের অর্ধেক দরকার না, আমার নাক মুখ ছেড়ে দাও? কোনটা বলবেন? বিষয়টা হচ্ছে এখানে আপনি কোনটাকে দামি মনে করেন। দামিটা হচ্ছে বাতাস। এই বাতাস হচ্ছে আপনার জীবন। সুতরাং এটা নিতে হবে, এটা 1 নম্বর খাদ্য। তাহলে যেটা ছাড়া মানুষ জীবন যাপন করতে পারে না সেটা খাদ্য, সেটা হচ্ছে রেজিক, যেটা ইসলামের হচ্ছে রেজিক, আল্লাহু খায়রুর রাজিকিন। সেকেন্ড হচ্ছে ওয়াটার। ওয়াটার ছাড়া আপনি 7 দিনে বেশি বাঁচতে পারবেন না। গবেষণায় বিভিন্ন রকম রয়েছে, কিন্তু আপনাকে একটু ইন্টারাপ্ট করি। বাতাসের যে কোয়ালিটি, ঢাকা শহরের বাতাসের কোয়ালিটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য যদি থাকে? হ্যাঁ, মন্তব্য নিশ্চয়ই এটা বলবেন। আপনি 3 নম্বর খাবারটার নাম বলেন, আমাদের হাতের সময়। সেকেন্ড হচ্ছে ওয়াটার, থার্ড হচ্ছে সান এবং মুন লাইট, যেটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি শীতকালে যখন সান আউট হয়ে যায়, কুয়াশাচ্ছন্ন থাকে, তখন মানুষ চুলকানো, খাসরানো, বিভিন্ন রকম হাসি কাশি, হুপিং কাশি, এই টাইপের অ্যাজমা, বিভিন্ন টাইপের রোগে মানুষ আক্রান্ত। এর মানে কি লাইট খুব ইম্পর্টেন্ট আমাদের রেসপিরেটরি সিস্টেমের জন্য। চতুর্থ হচ্ছে আপনি যে খাদ্যটাকে খাদ্য মনে করেন, সেই খাদ্যটা হতে হবে প্রকৃতি প্রদত্ত, গ্রিন খাদ্য, হুইট, রাইস। কিন্তু আমরা এখন যে খাদ্যগুলো পাচ্ছি সেটা হচ্ছে প্যাকেটজাত খাদ্য। প্যাকেটজাত খাদ্য কখনো ফ্যাক্টরিতে জন্ম হয় না, খাদ্য জন্ম হয় ফার্মিংটেশনের মাধ্যমে, ফার্মের মধ্যে, অর্থাৎ জমির মধ্যে, ক্ষেতের মধ্যে, গাছের মধ্যে। এটা হচ্ছে খাদ্য, অন্য যে কোনো খাদ্য নয়। আচ্ছা, আমাদের হাতে খুব সময় কম, আমরা খুব সংক্ষেপে একটু জানতে চাইব দুজনের কাছে যে সুস্থ থাকার জন্য কি করা উচিত মানুষকে, খুব সংক্ষেপে বলবেন। এই যে মধুর ব্যাপারে আমরা এতক্ষণ কথাবার্তা বললাম, সুতরাং এই মধুটাকে আমাদের দেশে যে মধুগুলো বাজারে আসছে এটার ব্যাপারে আমাদের সচেতনতা দরকার। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি, জাস্ট একটুখানি সজাগ করার জন্য। যে আমরা সুন্দরবনের মধু শুনলে আমরা খুব আবেগ আক্রান্ত হই, কিন্তু আসলে রিয়েলিটি কি? ওই যে একটু আগে আপনাকে বললাম যে চাষের মধুর কিছুটা প্লাস পয়েন্ট আছে, কিছুটা মাইনাস পয়েন্ট আছে। সুন্দরবনের মধু যেখান থেকে সংগ্রহ হচ্ছে, কারা যাচ্ছেন, কতটা এটা ভেজাল আছে, কতটা ভেজাল মুক্ত, এটা কিন্তু আপনার পক্ষে নিশ্চিত করা ডিফিকাল্ট। সুতরাং চাষের মধু যেখানে চাষ হচ্ছে আপনি সেখানে যান, সেখান থেকে আপনি সামনে থেকে কালেক্ট করেন, আপনি এখানে ভেজাল মুক্ত জিনিস পাচ্ছেন। সুতরাং মানুষের আবেগে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা সব জায়গায় আছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু সজাগ হতে হবে। সিরাজ মোহাম্মদ, যে এই যে প্রকৃতি এবং ইসলাম এবং সুস্বাস্থ্য, আপনি যদি এক কথাই বলতে চান কি বলবেন যে সুস্বাস্থ্য রক্ষার জন্য কি করতে হবে আমাদের? আমি বলবো যে আমরা যেহেতু প্রকৃতির সন্তান, আপনাকে প্রকৃতির মাঝে ফিরে যেতে হবে। প্রকৃতি যেভাবে লাইফস্টাইল রেডি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাইফ যেভাবে সৃষ্টি করেছে, সেই সৃষ্টি তত্ত্বের মধ্যে যদি আপনি থাকেন, সকাল কিভাবে হয়, রাত কিভাবে হয়, খাদ্য গ্রহণ শুরু হবে সকাল থেকে সূর্য ওঠার সাথে, খাদ্য গ্রহণ শেষ হবে সূর্য ডুবার সাথে। যেভাবে প্রকৃতি, পশু পাখি, জীবজন্তু যেভাবে খাদ্য গ্রহণ করে, মানুষের খাদ্য গ্রহণ, মানুষের লাইফস্টাইল যদি ওরকম হয়ে যায়, কোনো মোরগ, দেশীয় কোনো মোরগ রাত্রে 10টায় জেগে থাকে না, দেশীয় গরু রাত্রে 8টায় জেগে থাকে না, কোনো ছাগল রাত্রে 8টায় জেগে থাকে না, কোনো হাঁস রাত্রে 9টার সময় জেগে থাকে না, মানুষ জেগে থাকে রাত্রে 2টা পর্যন্ত। সুতরাং ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লাইফস্টাইল, দেন উইল বি ফিট ইনশাআল্লাহ। এছাড়া আমি বলবো যে
আপনাকে ফিট রাখার জন্য আপনার স্নায়ুগুলোকে গিয়ার আপ করতে হবে, নারিশমেন্ট করতে হবে। উইদাউট নারিশমেন্ট আপনি ধীরে ধীরে অসুস্থতার দিকে চলে যাবেন। সুস্থতা মানে হচ্ছে কি সজীব, সুস্থতা মানে হচ্ছে সজীবতা। প্রতিদিন সকালবেলা যখন আপনি জেগে উঠবেন, আপনি সুস্থতা নিয়ে জেগে উঠবেন। এইটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনি আপনার সুস্বাস্থ্য ফিরে পেতে পারেন। এটা হচ্ছে আমার কথা। অনেক ধন্যবাদ সিরাজ মোহাম্মদ আপনাকে এবং ডক্টর মুস্তাক আহমদ আপনাকে। আমাদের সময় শেষ, আমাদের এখন শেষ করতে হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো প্রকৃতির সাথে আমাদের কানেকশানটি, আমাদের রিলেশনটি বা আমাদের সম্পর্কটি আরও ঘনিষ্ঠ করা, প্রকৃতির মতো করে আমাদেরকে বা প্রকৃতির সাথে আমাদেরকে জেগে ওঠা, ঘুমানো। যে মধুর কথা আলোচনা করা হয়েছে সেই মধু প্রকৃতির মাধ্যমে আসে। আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন এই মধু এবং এই স্বাস্থ্যের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে মানুষের জন্য আর কিছু নেই। একজন মানুষের হাতে অঢেল সম্পদ আছে কিন্তু তার স্বাস্থ্য ভালো নেই, এই অবস্থায় তার সেই সম্পদের কোনো গুরুত্ব নেই। সুতরাং স্বাস্থ্যই সকল সুখের মূল। এই বিষয়টি যদি আমরা মাথায় রাখতে পারি এবং আমরা যদি প্রকৃতিকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি, যেহেতু আমরা প্রকৃতিরই অংশ, সে কারণে প্রকৃতিকে আমাদের গ্রহণ করতেই হবে। আমরা যদি প্রকৃতিকে গ্রহণ করতে পারি তাহলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।